নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের একটি জেলা থেকে, যে জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর, সেই জেলাতে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করার একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নিমতৌড়ি তমলুক থেকে। এই নোটিশটির যে রেফারেন্স নাম্বার সেটা অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফেক নোটিশ প্রকাশিত হয়ে থাকে। তবে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাসিওর করছি এই নোটিশটি একদম সত্য। তো এই সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করার ব্যাপারে এই টোটাল ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ নোটিশে কি বলা হয়েছে, কতগুলি আসন সংখ্যা, কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন বা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন, কখন থেকে করতে পারবেন এবং কতদিন পর্যন্ত এই আবেদনপত্র জমা করা যাবে ইত্যাদি সমস্ত কিছুই, এবং এই সিভিক ভলেন্টিয়ার্সে যদি আপনি অ্যাপ্লাই করতে চান বা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা মান কী কী থাকতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কতটা লাভবান হবেন, এবং মাঝখানে আমি অবশ্যই এই সিভিক ভলেন্টিয়ারের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটাকে আপনারা কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করে জমা করবেন তার পদ্ধতিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তো কমপ্লিট গাইড পেতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই সমস্ত ভাইদের সাথে শেয়ার করবেন যারা এই সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করতে চায়। তো প্রথমেই নোটিশতে বলা হচ্ছে নিয়োগটা তাহলে এই 100 জন যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে, হ্যাঁ 100 জন, অতএব সিট সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে। মাত্র 100 জন সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়োগ করা হবে। কোথায় না, পূর্ব মেদিনীপুরে দীঘা সংলগ্ন এরিয়াতে, যেখানে জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স রয়েছে বা তার আশেপাশের যে যানজট বা ভিড় ব্যবস্থাপনা সেগুলোকে কন্ট্রোল করার জন্য পার্টিকুলারলি ওই জায়গাতেই কিন্তু 100 জন সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন কি যিনি আবেদন করবেন তাকে অবশ্যই দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ এটা থেকে কিন্তু পরিষ্কার বাইরের কোনো জেলা থেকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন না। শুধুমাত্র বাইরের জেলা থেকেই নয়, এই যে এখানে নির্দিষ্ট জায়গা যেটা বলা হয়েছে দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা, এর মধ্যেই কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসছি যে কোথা থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তাহলে আবেদনপত্র সংগ্রহ মানেই হচ্ছে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনের কোনো জায়গা এখানে নেই, এখানে কিন্তু অফলাইন ফর্ম আপনাকে সংগ্রহ করতে হবে। কোথা থেকে? দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় যে থানা রয়েছে সেখান থেকে সশরীরে এসে আপনাকে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এলেই কিন্তু এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আর এখানে যে কথাটা বলে দিই, এই আবেদনপত্র সংগ্রহ করতে গেলে আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো ফিস জমা করতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই আবেদনপত্র পাওয়া যাবে। এবার চলে আসি শেষ তারিখ কবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 মে 2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন। এরপর কিন্তু আর কোনোভাবেই এই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। এরপরে এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিছু যোগ্যতার মানদণ্ড এখানে স্থির করা হয়েছে, যেখানে বয়স বলা হয়েছে 1/1/2025 অনুযায়ী কিন্তু বয়স অবশ্যই 20 হতে হবে। 20 বছরের যদি কম হয়ে যায় এই তারিখ অনুযায়ী তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু আবেদন করতে এখানে পারবেন না। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে যে অন্ততপক্ষে সেই ব্যক্তিকে 8ম শ্রেণী পাস হতেই হবে। 3 নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার যদি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে থেকে এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদির ক্ষেত্রে যদি ভালো ফলাফল করা কোনো সার্টিফিকেট থেকে থাকে, অথবা ড্রাইভিং, টেকনিশিয়ান, কম্পিউটার জানা বা যদি কারিগরি দক্ষতাতে বিশেষ দক্ষতা থেকে থাকে এবং তার যদি প্রত্যয়িত কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা এই 100 আসনের জন্য যে সিভিক ভলেন্টিয়ার সেখানে কিন্তু অগ্রাধিকার পাবেন। এই জায়গাটা কিন্তু বলা হচ্ছে। এই জায়গাটাতে আরও বিশেষ কিছু বলা আছে, সেটা আমি ভিডিওর একটু পরবর্তী ক্ষেত্রে আসছি। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হবে। অতএব সেখান থেকে কিন্তু আপনি যদি ধরুন এই যে থানা এলাকা, মানে মূলত বিশেষ করে জগন্নাথ ধাম এরিয়া সংলগ্ন যে এরিয়া, সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই জন্য পরিষ্কার বলা আছে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূল অঞ্চলে যে সমস্ত থানা রয়েছে সেই থানা এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে। এরপরে আমরা দেখে নেব কিছু এখানে নির্দেশাবলী দেওয়া রয়েছে, যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মের সাথে কী কী দেবেন বা অন্যান্য কিছু রয়েছে। প্রথমেই রয়েছে দেখুন
যে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র আপনি হাতে লিখে ফিল আপ করবেন, সেই আবেদনপত্রের সাথে আপনাকে কিছু সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবেন। তার মধ্যে কি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ক্লাস 8 পাস এখানে যেহেতু বলেছে, সেই সার্টিফিকেট তো আপনাকে অবশ্যই দিতে হবে যাদের ক্ষেত্রে রয়েছে। যাদের ক্ষেত্রে নেই, অর্থাৎ ধরুন কেউ মাধ্যমিক পাস, তাহলে সে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলেই হবে। এমন বহু ক্ষেত্রে হয় যিনি অষ্টম শ্রেণী পাস করার পর আর পড়াশোনা করেননি, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু অবশ্যই ক্লাস 8 পাস সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, তার জেরক্স। বয়সের প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও দিতে পারেন। আর অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট সেটাও নিতে পারেন। সবচেয়ে ভালো হয় আমার রেকমেন্ডেশন, আপনারা বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু অনলাইন কালেক্ট করে নিন। আর এই ভিডিও অনলাইন সার্টিফিকেট কীভাবে কালেক্ট করবেন বা অ্যাপ্লিকেশন করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, তাহলে এখানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আপনাকে কিন্তু হয় পঞ্চায়েতের, না হলে বিডিও অফিসের হলে সবচেয়ে ভালো হয়। 2 নম্বর বলা হচ্ছে, দেখুন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যিনি আবেদন করছেন তার নামে কিন্তু কোনো ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা অপরাধমূলক রেকর্ড কিন্তু থানাতে থাকা চলবে না। যদি থাকে তাহলে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। অতএব এক্ষেত্রে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগতে পারে। তো সেটা কিন্তু আপনার যে লোকাল থানা যেখান থেকে আপনি এই ফর্মটা সংগ্রহ করবেন সেখানে কিন্তু আপনি একটু জিজ্ঞাসা করে নেবেন, এটা সবচেয়ে ভালো হবে। 3 নম্বরে রয়েছে, ফর্মটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় যে থানা রয়েছে সেখানে গেলে আপনারা এই ফর্ম পাবেন, এবং এই ফর্মের সাথে আপনাদেরকে একটা নির্দেশাবলীও দেওয়া হবে, যেখান থেকে আপনারা কি কি নির্দেশাবলীগুলো ভালো করে পড়ে নেবেন যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যদিও আমি এই ভিডিওটাতে আলোচনা করছি, তাহলে একটা ফর্ম এবং তার সাথে একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা দেখে আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যে থানা থেকে এই আবেদনপত্র সংগ্রহ করবেন কেবলমাত্র সেই থানাতে এসেই কিন্তু পূরণ করা আবেদনপত্রটি জমা করবেন, অন্য কোনো থানাতে গিয়ে কিন্তু জমা করবেন না। 4 নম্বরটাও ওই একই রকম, যে অ্যাপ্লিকেশন আপনি পূরণ করলেন সেটা আপনার যে আবাসিক থানা অধিক্ষেত্র সেই অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় আপনাকে এসে জমা করতে হবে, অন্য কোনো থানায় কিন্তু জমা নেওয়া যাবে না। সবচেয়ে ভালো আপনি যে থানা থেকে সংগ্রহ করছেন সেই থানাতে গিয়েই জমা করবেন। 5 নম্বরে কিন্তু এখানে এই যে নোটিশটি দেওয়া হয়েছে এর সাথে একটি নির্দেশাবলী দেওয়া রয়েছে, কি কি গাইডলাইন সেগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। আর প্রার্থীদেরকে আবেদনের জন্য কোনো ধরনের কোনো টাকা দিতে হচ্ছে না, অর্থাৎ বিনামূল্যে এই আবেদনপত্র আপনাদেরকে দেওয়া হবে। যে এই আবেদন করার পর সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ ফর্মগুলি বা একাডেমিক যা যা সমস্ত কিছু নথি যাচাই হয়ে যাওয়ার পর পরে যে যোগ্য প্রার্থীগুলিকে পাওয়া যাবে তাদের সাক্ষাৎকারের যে সময়, অর্থাৎ তাদের কিন্তু ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। সেটা কিন্তু কবে হবে, কখন হবে, পরবর্তীকালে আবার কিন্তু এই সুপারিনটেনডেন্ট অফিস থেকেই জানিয়ে দেওয়া হবে। এরপরে চলে আসছি, এই যে বাংলা নোটিশটি আমরা পড়লাম এটারই ইংরেজি নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথম যে প্যারাটা রয়েছে অর্থাৎ প্যারা 1-এ এখানে আমাদের বিশেষ কিছু জানার নেই, কারণ যা এতক্ষণ বললাম সেগুলোই ইংরেজি ভাষায় দেওয়া রয়েছে। যেটা আমি বলবো, প্রথম প্যারা যেটা এ, আর এখানে 6 নম্বর পয়েন্টটা দেখুন বলছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, অর্থাৎ আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু ফিট হতে হবে। এই জিনিসটা কিন্তু সেটা ওনারা যেভাবে নির্বাচন করবেন সেখান থেকে ওনারা বুঝে যাবেন। প্যারা বিতে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমরা একটুখানি দেখে নেব যে কিভাবে এই 100 জন সিভিক ভলেন্টিয়ারকে নির্বাচন করা হবে এবং তাদেরকে কাজে যোগদান করানো হবে। প্রথমত যে পয়েন্টটি নিয়ে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টস উইল কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ পুলিশ স্টেশনস, অর্থাৎ যে যে থানাগুলি উপরে উল্লিখিত রয়েছে সেই থানা থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করবেন এবং ঠিক একইভাবে পূরণ করা ফর্মটাকে সেই নির্দিষ্ট থানাগুলিতেই কেবলমাত্র জমা করবেন। 2 নম্বরে বলা হচ্ছে দ্য সিলেকশন অফ সিভিক ভলেন্টিয়ার ফর এনরোলমেন্ট উইল বি ডান বাই দ্য প্রসেস অফ ইন্টারভিউ, অর্থাৎ এই আবেদনপত্র জমা দেওয়ার পর যে যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে সেই প্রার্থীগুলিকে কিন্তু অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এই 100 জন প্রার্থীকে ফাইনাল রিক্রুটমেন্ট করা হবে। এবং এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি উপস্থিত থাকবেন, যিনি পূর্ব মেদিনীপুরের চেয়ারম্যান রয়েছেন তিনি উপস্থিত থাকবেন, এবং সাথে সাথে অ্যাডিশনাল এসপি বা ডিওয়াইএসপি এনারাও কিন্তু উপস্থিত থাকবেন এই ইন্টারভিউ প্রসেসটার সময়েতে। 3 নম্বরে বলা হচ্ছে আফটার স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল
এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো জমা পড়লো সেখান থেকে এলিজিবল ক্যান্ডিডেট বাছাই হয়ে যাওয়ার পর তাদেরকে ইন্টারভিউ প্রসেসের জন্য ডাকা হবে, এবং এই ইন্টারভিউ কবে, কখন, কোথায় হবে সেটা কিন্তু এই সুপারিনটেনডেন্ট অফিস পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবে, অবশ্যই সেটা যেদিন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট তারপরে। আর এই যে ইন্টারভিউ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এই ইন্টারভিউয়ের নাম্বার হচ্ছে কিন্তু টোটাল 50, অর্থাৎ 50 নম্বরের ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তবে এই 50 নাম্বারটা কিন্তু ব্রেকআপ করা আছে, সেই ব্রেকআপটা এখানে দেওয়া হয়েছে দেখুন। স্পেশাল স্কিলস বলতে কোনগুলো, যেগুলো একটু আগে আমরা আলোচনা করছিলাম, যেমন এনসিসি ক্যাডেট, বয় স্কাউটস, এনএসএস গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, এবং তার সাথে সাথে যদি ড্রাইভিং, টেকনিশিয়ান বা কম্পিউটারের দক্ষতা, এইগুলো নিয়ে যদি আপনার প্রত্যেকটা এক একটা দক্ষতার জন্য কিন্তু 2 নম্বর করে ভাগ করা হয়েছে। যেমন যদি ধরুন এনসিসি ক্যাডেট সার্টিফিকেট কারোর রয়েছে, তাহলে সেক্ষেত্রে সে 2 নাম্বার পেলো। যদি বয় স্কাউটসের সার্টিফিকেট থেকে থাকে তাহলে সে 2 নম্বর পেলো। এনএসএস গাইডের যদি থেকে থাকে তাহলে সে 2 নম্বর পেলো। যদি কারো 3টেই থেকে থাকে তাহলে 3 দুগুণে 6 নাম্বার পেলো। তো টোটাল এই স্পেশাল স্কিলসের আন্ডারে দেওয়া হয়েছে 10 নাম্বার। সেই 10 নাম্বারের মধ্যে পার্টভাবে যে স্পেশাল স্কিলগুলোর কথা বলা হলো প্রত্যেকটিকে 2 নম্বর আকারে ভাগ করা হয়েছে। যার যত বেশি স্পেশাল স্কিল থাকবে, সার্টিফিকেট থাকবে, তার নাম্বার কিন্তু ততটা এগিয়ে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম 5টা স্পেশাল স্কিলকে কিন্তু এখানে ধরা হবে, তাহলেই 5 গুণ 2 10 নম্বর এখানে পাওয়া যাচ্ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমানে যে বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী যেগুলোকে বলা হচ্ছে সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। সেখানে 10টা প্রশ্নও করা হতে পারে, আবার 5টা প্রশ্নও করা হতে পারে। টোটাল মার্কস সেখানে 10 ধরা হয়েছে। এরপরে রয়েছে অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিস। সমাজকে সেবা প্রদান করতে গেলে আপনার যে মানসিক দক্ষতার প্রয়োজন হয় সেই দক্ষতাও কিন্তু এখানে টেস্ট করা হবে, তার জন্য রয়েছে 15 নম্বর। তারপর রয়েছে মেন্টাল অ্যালার্টনেস, অর্থাৎ মানসিকভাবে আপনি যে সচেতন, সেই সচেতনতা আপনাকে কিন্তু টেস্ট করে নেওয়া হবে, তার জন্যও কিন্তু এখানে রয়েছে 15। তাহলে টোটাল কিন্তু 50 মার্কসের ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে এই 100 জন সিভিক ভলেন্টিয়ারকে বেছে নেওয়া হবে। এরপরে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটাতে, কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। এখানে অ্যাপেন্ডিক্স এ আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই নেম অফ দ্য পুলিশ স্টেশন, আপনি যে থানার অন্তর্গত অধিবাসী সেই থানার নাম এখানে লিখবেন। ডিস্ট্রিক্ট এখানে পূর্ব মেদিনীপুর লিখবেন। এখানে রিসেন্ট একটা কালার পাসপোর্ট ফটো চিটিয়ে দেবেন। দেওয়ার পর এখানে 1 নম্বরে নিজের নামটা পুরো লিখবেন, নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরে নিজের নাম লিখবেন। যদি মিডিল নেম থাকে তাহলে একটুখানি ফাঁক দিয়ে বা একটুখানি গ্যাপ দিয়ে পুরো নামটা লিখে ফেলবেন। 2 নম্বরে রয়েছে জেন্ডার, মেল অথবা ফিমেল, এটা লিখে ফেলবেন। 3 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, এখানেতে নিজের জন্ম তারিখটা লিখতে হবে। ডিডি মানে এটা দিন, এমএম মানে হচ্ছে মান্থ, আর ওয়াই মানে হচ্ছে সাল, সেই অনুযায়ী দিন, মাস, সাল আকারে জন্ম তারিখটা এখানে লিখে ফেলতে হবে। 4 নম্বর রয়েছে ফাদার্স নেম। এখানে আমি বলবো যে প্রত্যেকটি যেগুলো লিখবেন সেগুলো সব ক্যাপিটাল লেটারই ইউজ করবেন। এখানে বাবার নামটা সম্পূর্ণভাবে লিখবেন। 5 নম্বরে মায়ের নাম লিখতে হবে। 6 নম্বরে নিজের অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বার ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোর জন্যই প্রযোজ্য। 7 নম্বরে ইমেল, যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। N/A নট অ্যাপ্লিকেবল এই কথাটা লিখে দেবেন। তারপরে 8 প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোন জায়গায় বসবাস করছেন, একদম গ্রাম, পোস্ট, থানা, পিন নাম্বার, জেলা ইত্যাদি যেমনভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, কমপ্লিট অ্যাড্রেসটা সেটা লিখে দেবেন। এক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ঘরে সম্পূর্ণ অ্যাড্রেসটা লেখার পর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ডু এই কথাটা লিখে দিতে পারেন। 9 নম্বরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা মান রয়েছে তার সার্টিফিকেট আপনাকে এখানে প্রদান করতে হবে। ক্লাস 8 পাস যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্লাস 8 পাসের সার্টিফিকেট তার জেরক্স অ্যাটেস্টেড করে, নিজের অ্যাটেস্টেশন করে, অর্থাৎ নিজের সই করে নিয়ে সেটা জমা করতে হবে। আর যদি মাধ্যমিক হন তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স এখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে। এরপরে 10 নম্বরে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যে স্পেশাল স্কিলগুলি রয়েছে, যার যেরকম স্কিল আছে সেই অনুযায়ী তাকে কিন্তু সার্টিফিকেটের জেরক্সগুলো প্রদান করতে হবে। যেমন এনসিসি, স্কাউটস, এনএসএস, সিভিল ডিফেন্স, স্পোর্টস, ড্রাইভিং, টেকনিশিয়ান, কম্পিউটার স্কিলস ইত্যাদি যাই থাকুক না কেন। এবার এখানে আপনাকে যেটা করতে হবে, ধরুন কারোর এনসিসি রয়েছে, তাহলে এখানে এনসিসি এবং কোন জায়গা থেকে করেছে সেটা একটু সংক্ষেপে লিখে দিলেন। তারপরে হচ্ছে স্কাউটস,
তাহলে তার পরের ঘরটাতে অর্থাৎ বিটাতে লিখলেন স্কাউটস। তারপরের ঘরটাতে যদি কারোর থেকে থাকে কম্পিউটার স্কিল, তাহলে এখানে কম্পিউটার স্কিল লিখে কোন জায়গা থেকে করেছে সেই ডিটেলসটা একটু ছোট্ট করে লিখে দিলে খুবই ভালো হয়। এখানে যে তিনটে আমি লিখলাম, এনসিসি, স্কাউটস এবং কম্পিউটার স্কিলস, এই তিনটের জন্য কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেটের জেরক্স কপি প্রোভাইড করতে হচ্ছে। এরপরে পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন যেটা খুব গুরুত্বপূর্ণ 11 নম্বরে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, এই জায়গায় আপনি যে নো অপশান দেখতে পাচ্ছেন সেই বক্সটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। এখানে ইয়েস যদি করে ফেলেছেন তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে ক্রিমিনাল কেস যাদের নেই তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, এবং এখানেতে নো যে বক্সটা রয়েছে সেখানে একটা রাইট মার্ক দিয়ে দেবেন, প্লিজ টিক মার্ক বলা আছে। আচ্ছা, এখানে আবার বলা হচ্ছে ইফ ইয়েস প্লিজ গিভ ডিটেলস। এবার ধরুন যদি কারোর ক্ষেত্রে হালকা ফুলকা ক্রিমিনাল কেস থেকেও থাকে, খুব গুরুতর নয়, তাহলে তিনি এখানে সেটা চাইলে অল্প কিছু বাক্যে এখানে মেনশন করতে পারেন, সেটা অবশ্যই বিবেচনার যোগ্য। আর এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, না পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে বলা হচ্ছে উপরে যা যা তথ্যগুলি দিলেন সেগুলি আপনি একদম সঠিক দিয়েছেন এবং সজ্ঞানে দিয়েছেন। এখানে ডেটটা যেদিন আপনি অ্যাপ্লিকেশনটা জমা করছেন সেই দিনের ডেট এখানে দিয়ে দেবেন, কোন জায়গা থেকে জমা করছেন, অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন। আর এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তার ওপরটাতে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের ওপরে কিন্তু যিনি আবেদন করছেন তার রানিং সিগনেচার এখানে হবে। আর নিচে রয়েছে ফর অফিস ইউজ, এই জায়গাটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তো এইভাবেই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে স্পেশাল স্কিলের যে ডকুমেন্টস সার্টিফিকেট সেগুলোর জেরক্স, তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জেরক্স, আর যে ডকুমেন্টসগুলো আমি একদম প্রথম দিকে আলোচনা করলাম সেই সমস্ত কিছু নিয়ে একটি খামের মধ্যে ভরে আপনি কিন্তু যে থানা থেকে ফর্মটি তুলেছিলেন সেই থানাতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু জমা দিয়ে আসবেন। তো এই সম্পূর্ণ পদ্ধতি আমি আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।